নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কি হলো আসো দেখে নিই। তবে প্রথমেই একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর নিচে দেওয়া বেল আইকনটাকে প্রেস করে দিয়ে যাও যাতে রেগুলার আপডেট তোমাদের কাছে চলে যায়। পুরনো চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার কারণে এই নতুন চ্যানেলটা খুলতে হলো। তাই আশা করব তোমরা যারা আগেও পাশে ছিলে এবারেও পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে আর এনগেজ হয়ে আমাকে ঠিক আগেকার মতোই সাপোর্ট করবে। চলে আসা যাক গল্পে। নতুন বুবলাই এবং বর্ষাকে বলে যে তোরা যদি মনে করেও থাকিস যে তোরা তোদের মাকে নিয়ে চলে যাবি, আমি যে সেটা অ্যালাউ করব সেটা কিন্তু হবে না। পার্বতী বলে তুমি ওদের পারিবারিক ম্যাটারে ঢুকছো কেন? তখন লক্ষ্মী বলে যে আসলে তুমি জানো না পার্বতী, ও আমাদের বাড়ির সাথে কিভাবে জড়িয়েছিল, তাই তুমি সব ব্যাপারে কথা বলো না। বর্ষা বলে যে হ্যাঁ ঠিক আছে, আপনি ওনাকে বাড়ি কিনে দিতেই পারেন। আসলে এত বছর ধরে আমার শাশুড়ি মাও তো কিছু কম সার্ভিস দিল না আপনাকে। সে বাড়ি কিনে দেবেন, ফ্ল্যাট কিনে দেবেন, না হয় আমরাও গিয়ে থাকবো ওনার সাথে। তখন নতুন বলে যে হ্যাঁ থাকতেই পারো, কিন্তু আমার কিছু শর্ত মেনে থাকতে হবে। বুবলাই বলে যে সত্যি তুমি এই বলছো যে আমাদের ওখানে থাকতে গেলে এখন শর্ত মানতে হবে? তখন নতুন বলে যে হ্যাঁ নিশ্চয়ই। বর্ষা বলে যে ঠিক আছে, সে না হয় আপনার শর্ত মানব, কিন্তু কি কিনে দিচ্ছেন, বাড়ি নাকি ফ্ল্যাট? পার্বতী নতুনকে বলে যে তুমি বাড়ি ফ্ল্যাট এসব কি কিনে দেবে বলছো? এত টাকা এখন খরচা করবে? আমাদের নিজেদেরও তো একটা সংসার আছে, সেটা তো চালাতে হবে নাকি? নতুন বলে যে এসব কথা আমি তোমার সাথে ডিসকাস করব না, আমার সব বিষয়ে তুমি ঢুকতে এসো না। আমার যেটা মনে হয় আমি সেটাই করব, সেটার জন্য আমি কারোর কাছে আনসারেবল নই। আর আমি জানি যে আমার ইচ্ছেটা কোনো মহার্ঘ ইচ্ছে নয় যেটার দাম তুমি দিতে পারবে না। সুতরাং আমার একটাই চাওয়া, আমি যেই ইচ্ছের দাম দিতে চলেছি তাকে তুমি পূর্ণ সমর্থন করবে। পার্বতী বলে তোমার স্ত্রী হিসেবে তোমার সমস্ত কাজকে আমি সমর্থন করতে চাই। অপরদিকে হসপিটালে সবাই আবার টাকা পয়সা নিয়ে ডিসকাস করে। প্রসূন, কমলিনীর বাবা, এরা সবাই প্রাঞ্জলকে বলে যে আমাদের কাছে কিছু টাকা আছে, সেইগুলো আমরাও কন্ট্রিবিউট করব। কিন্তু প্রাঞ্জল বলে ভগবান তো আমায় দিয়েইছেন, সেসব টাকা কি আর আমি ভোগ করব? এগুলো তো এই ছেলে মেয়েদের জন্যই। কমলিনী বলে আমার জন্য তোমাদের অনেকটা টাকা খরচা হয়ে গেল। প্রাঞ্জল বলে হ্যাঁ হয়ে গেল, কি করা যায় বলতো এবার? কমলিনী কাকামণিকে বলে তুমি আমার সাথে ঠাট্টা করছো তাই তো? এরপর কুর্চিও প্রাঞ্জলকে বলে যে কাকামণি আমিও কিছু টাকা নিয়ে এসেছি আর বাবিলও কিছু দিয়ে গেছে, সেইগুলো একটু রাখো। তখন কমলিনী বলে যে দিদিভাই তোমার তো ছেলের বিয়ের সামনে, তুমি তো কিছু উপহার দিতে চেয়েছিলে বলেছিলে, এখন তুমি টাকাগুলো খরচা করো না। কিন্তু কুর্চি জানায় যে সব কিছু একদিকে আর তুমি আমার কাছে আরেক দিকে। প্রাঞ্জল কুর্চিকে বলে তুমি যে বলেছ এটাই অনেক, আমি পুরোটা বিয়ের করতে পারবো, কিন্তু কোনো দিন যদি অসুবিধা হয় তাহলে তোমাকে বলবো। কুর্চি বলে যে কাকামণি আপনার কখনোই ঠেকে যাবে না, আর কখনোই আপনি আমাদের কাছে আসবেন না। তখন প্রাঞ্জল বলে যে কখন কার কী হয় তা কিছু বলা যায়? এমনটা হতেই পারে যে আমি গিয়ে বুড়িমাকে বললাম যে বুড়িমা আমার খুব টানাটানি, এবারে তুমি আমাকে তোমার কাছে রেখে দাও। কমলিনী বলে যে আমি জানি এসব কথা বলে তুমি আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছো, কিন্তু আমি এও জানি যে এরকম একটা দিন কোনোদিন আমার জীবনে আসবে না। এরপরে কমলিনী এবারে কোথায় উঠবে সেই নিয়েই আলোচনা হয়। প্রাঞ্জল অফার দেয় যে ফ্ল্যাট তো রেডিই আছে, ফ্ল্যাটে সবাই মিলে চলো। কিন্তু কমলিনীর মা আর বাবা বলে যে কয়েকটা দিন ওদের কাছে গিয়েই যেন কমলিনী থাকে। কিন্তু এই বিষয়টাও ওরা জানে যে প্রাঞ্জল শুধুমাত্র অ্যারেঞ্জ করেছে কারণ রশ্মি কমলিনীর থাকা নিয়ে বাজে কথা বলবে। কিন্তু প্রসূন বলে ও কি বলল তাতে কিছুই আসে যায় না। তাই ঠিক হয় যে কয়েকটা দিন কমলিনী বাপের বাড়িতে গিয়েই থাকবে, তারপরে ফ্ল্যাটে শিফট করে যাবে। কমলিনী বলে তোমরা সবাই মিলে যা ভালো মনে করবে তাই হবে, কিন্তু মিঠি, বাবিল ওরা তো সবাই আসবে ওই বাড়িতে থাকলে, ওই বাড়িতে একটু বেশি ভিড় হয়ে যাবে তাই না? কমলিনীর মা বলে একটু কষ্ট করে থাকবো, তুই আর তোর মেয়ে আমার বাড়িতে থাকবি, আর ড্রয়িং রুমটা তো ফাঁকাই আছে, সেখানে তোর বাবা আর বাবিল থেকে যাবে, একটু অসুবিধা হবে। কমলিনী বলে যে না আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের তো একটা সংসারের ধরন আছে, সেখানে যদি হঠাৎ করে এতগুলো লোক বেড়ে যায় তখন তো বৌদিরও রান্নাবান্নার চাপ পড়বে।
কমলিনীর মা বলে, তোর বৌদি এত লোকের রান্না করে আর দুজনের রান্না একটু বেশি করে করতে পারবে না? যদি না করে আমি করে দেব, কিন্তু এইসব নিয়ে একদম তুই চিন্তা করিস না, আমি এখন কিছুতেই তোকে ছাড়বো না। প্রসূন প্রাঞ্জলকে বলে, এই সিদ্ধান্তটাই একদম ঠিক সিদ্ধান্ত হলো। কমলিনী বলে যে ঠিক আছে, কটা দিন না হয় মায়ের কাছে থাকি, তারপর কাকামণি আমি তোমার ফ্ল্যাটে চলে যাব। কোথাও না কোথাও তো আমাকে থাকতেই হবে, তোমরা আমাকে থাকতে দিচ্ছ, এটাই তো আমার পরম সৌভাগ্য। এবারে সবাই নতুনকে রিসেপশনে দেখতে পায় এবং নিজেদের মধ্যে আলোচনা করে নেয় যে নতুনদার কাছ থেকে কোনো টাকা পয়সা আমরা নেব না, যা টাকা পয়সা হয়েছে সব আমরা ফেরত দেব। ও যদি না নিতে চায়, দরকার পড়লে ওর স্ত্রীর কাছে গিয়ে দিয়ে আসবো। নতুন নদীকে তো টাকা পয়সা সমস্ত কিছু পেমেন্ট করে দিয়েছে, মেডিক্লেম সে ইউজ করেনি, এবং ও যখন আসে তখন সবাই ওকে প্রশ্ন করে যে তুমি কি সমস্ত টাকা পয়সা মিটিয়ে দিয়ে এসছো? তখন পিছন থেকে রিসেপশনিস্টটাই বলে দেয় যে স্যার সমস্ত বিল পেমেন্ট করে গেছে। এই শুনে সবাই আবার রেগে যায় নতুনের ওপরে। কমলিনীও রেগে যায়। কমলিনী বলে, তোমার টাকা আছে আমরা সবাই জানি, কিন্তু বারবার সেটা প্রমাণ করার কোনো দরকার নেই, আমরা তো তোমার কাছ থেকে কোনো সাহায্য চাইনি। তখন নতুন বলে যে কি করব, একবার দিয়ে দিয়েছি যখন। কুর্চি বলে যে আমরা তো সবাই সবারই সাধ্যমতো টাকা পয়সা নিয়ে এসেছি, তারপরে তোমার কিসের এত দায়িত্ব যে তুমি এখনও করে যাচ্ছ? কমলিনীর মা বলে, তোমার তো এখানে দায়িত্বের কিছু নেই, তুমি তো আগেও টাকা পয়সা দিয়েছো, সে কোনো টাকাই আমরা নেব না, আর এইবারের কোনো টাকাও আমরা নেব না। বুড়ির বাবা তো বললেন সমস্ত টাকা আমরা গিয়ে তোমার স্ত্রীর হাতে তুলে দেব। তখন নতুন বলে, এখন তো দিয়ে দিয়েছে, কিছু করার নেই, ঠিক আছে আপনারা না হয় আমার বউয়ের হাতেই টাকাটা দেবেন। এরপর কমলিনী মনে মনে ভাবে, কত সহজেই তুমি বউ কথাটা বলতে পারছো, আটকাচ্ছেই না কোথায়, অথচ প্রথম প্রথম একদমই বলতে পারতে না। এইটাই তো হয় মানুষের, সব অভ্যেস পাল্টে যায়। আমি খুশিই হয়েছি, তোমাকে কেই বা দেখতো, আর আমাকে নিয়ে কত অশান্তি, কত কথা, এসব থেকে তুমি মুক্তি পেলে, তবুও বুকের ভেতরটা মুচড়ে মুচড়ে ওঠে। আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটা আর আমার রইল না। ঠিক সেই সময় নতুন কমলিনী বলে ডেকে ওঠে। কমলিনী বলে, হ্যাঁ বলো। নতুন বলে, এখানে যারা যারা আছে তোমাকে সবাইকে আমি এই কথাটাই বলছি, আমার একটা বিয়ে হয়েছে, কিন্তু সেটার কোনো অনুষ্ঠান হয়নি। এদিকে আমার ইনস্টিটিউটের বন্ধুবান্ধব সবাই আমার কাছ থেকে একটা ট্রিট চায়। এই কথা শুনে সবাই আবার রেগে যায়, বলে ঠিক আছে, হ্যাঁ তুমি করো, অনুষ্ঠান করো, উৎসব করো, আমাদেরকে বলার কি আছে, এতদিনই বা কেন করোনি সব? নতুন বলে, আসলে এর মধ্যে করা তো সম্ভব ছিল না। প্রসূন বলে যে কেন হয়নি, কেন বুড়ির শরীর খারাপ বলে? তোমার কি মনে হয় তোমার বিয়েতে বুড়ি গিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে আসবে এখন? নতুন বলে, তাই তো করা উচিত। প্রসূন জানিয়ে দেয়, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, বোন তোমার বিয়ের কোনো কাজে যুক্ত হবে না। তখন কমলিনী বলে যে না, আমি নতুন ঠাকুরপোকে কথা দিয়েছিলাম যে তোমার যদি কোনো দিন বিয়ে হয় তাহলে সেই বিয়ের সব দায়িত্ব আমি নেব। প্রসূন বলে যে এত কথা রাখতে হবে না, কোন কথাটা কে রেখেছে? নতুন বলে, এখানে কথা রাখার কি আছে, কমলিনী না থাকলে, বন্ধুবান্ধবেরা না থাকলে অনুষ্ঠান ভালো করে হবে কি করে? আমার বিয়েটা ভালো করে করতে পারা যায়নি, কিন্তু বৌভাতটা গ্র্যান্ড করে করব। সমস্ত আচার টাচার মেনেই তো করতে হবে, আমার বউয়ের আবার আচারের ওপর খুব ন্যাক আছে, সমস্ত নিয়ম কানুন মেনে সমস্ত কিছু করতে চায়, তাই বৌভাতটা সমস্ত রিচুয়াল মেনে করতে হবে। কি কমলিনী, তাই তো? আর কমলিনী না থাকলে তো বৌভাতের অনুষ্ঠান হবেই না। কি কমলিনী থাকবে তো আমার বৌভাতের অনুষ্ঠানে? কমলিনী বলে, তুমি যখন বলছো আমি নিশ্চয়ই আমার সমস্ত দায়িত্ব পালন করব। তোমার বউকে আমি বরণ করেছিলাম, এখন নিশ্চয়ই তুমি নতুন করে আর বরণ করতে বলবে না। নতুন বলে যে না না, বরণ টরণ করতে বলবো না, কিন্তু তাছাড়া তো অনেক কাজ আছে, রিচুয়াল আছে। কমলিনী বলে যে কেন, তোমার বউকে বরণ করার যোগ্যতা কি আর আমার নেই? নতুন বলে যে না, তার কেন, যোগ্যতা তো আছে, ওসব নিয়ে আমি ভাবি না, আসলে বরণ টরণ তো করা হয়েই গেছে, শুধু লোকজনকে খাইয়ে সাক্ষী টাক্ষী রেখে অনুষ্ঠানটা আমি করতে চাইছি। ভাবছি আগামী শনিবার ছুটির দিন অনুষ্ঠানটা করব। কুর্চি বলে, তুমি যা ইচ্ছে তাই করো, তোমার অনুষ্ঠানে হয়তো আমি আসতে পারবো না, আমার ছেলের বিয়ে, আমি ওইখানেই থাকবো, আর তোমার অনুষ্ঠানে যে আসার ইচ্ছা আছে আমার, সেটাও নয়। তখন নতুন বলে, তুমি এই কী কথা বলছো, তুমি ছাড়া তো আমার এই অনুষ্ঠানটাই হবে না। কুর্চি বলে, তুমি আমাকে এতটা দাম দিচ্ছ?
নতুন বলে, তুমি কি এত বছরেও বোঝোনি তোমার কত দাম? আসলে তুমি তোমার বৌদি যদি এই অনুষ্ঠানে না থাকো তাহলে এই অনুষ্ঠানটাই হবে না। আমার বাড়ির লোক বলতে আর কে আছে? কমলিনীর মা বলে, তোমার নিজের বৌদি তো রয়েছে। নতুন বলে যে হ্যাঁ আছে, কিন্তু কমলিনীকে ছাড়া আমার কোনো বাড়ির অনুষ্ঠান হবে না। কাকিমণি দেখুন, আমি এত বছর কমলিনীর সংসারে থেকেছি, ও আমার ব্যাপারে যা জানে তা আর বাড়ির কেউ জানে না, আমার বৌদি সেসব জানে না, সেই কারণে কমলিনীকে লাগবেই। কমলিনী বলে, অন্য কারোর জানাজানির কি আছে, এতগুলো দিন কেটে গেছে, পার্বতী নিশ্চয়ই সব কিছুতে সড়গড় হয়ে গেছে। নতুন বলে, তবুও তোমাকে লাগবে। কমলিনী বলে, তুমি বলছো যখন আমি যাব এবং আমার সমস্ত দায়িত্ব পালন করে আসব। নতুন বলে, তাহলে এই শনিবার দিনই ঠিক করছি। কমলিনীর বাবা বলে যে হ্যাঁ, যত তাড়াতাড়ি এইসব মিটে যায় ততই ভালো, এবার এইসব ঝামেলা থাকে আমার মেয়েটা একটু বেরোক। প্রাঞ্জল বলে যে টাকা পয়সা তুমি তো এদিকে মিটিয়েই দিয়েছো, কিন্তু তাও কিন্তু আমি কিছু দেবো তোমাকে। তখন নতুন বলে, আমার স্ত্রীকে দেবেন, আপনার যেটা ইচ্ছে সেটাই দেবেন। কমলিনীর মা বলে, তুমি তো বিয়েই করতে চাইছিলে না, আর এখন একবার বিয়ে করে বউ ছাড়া তো আর মুখে কোনো কথাই আসছে না দেখতে পাচ্ছি। নতুন বলে, এটা আপনি একদম ঠিক বলেছেন কাকিমণি, আসলে বিয়ের পরে এবং বিয়ের আগে একটা বিস্তর ফারাক ঘটে গেছে। বউ যে এতটা ইম্পর্ট্যান্ট হতে পারে সেটা আমি বিয়ে করার পর বুঝতে পেরেছি। কমলিনী মনে মনে ভাবে, কি নির্লজ্জ, যদি বউ মহার্ঘ হয়েও থাকে সেটা এতগুলো লোকের সামনে বলার কি আছে? তোমার সুখ তো আমরা সবাই বুঝতে পারছি, না বললেও সব বোঝা যাচ্ছে, তবুও মুখ ফুটে এত কথা বলার কি দরকার? তুমি নিজের মতো করে সুখে থাকো, ভালো থাকো, এটাই তো দরকার। কিন্তু তুমি এত প্রচার করছো কেন? এত প্রচারের কি প্রয়োজন? এত বাড়াবাড়ির কি দরকার? আজকে এইভাবেই এপিসোডটা শেষ হয়। আবারও বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, নিচে কমেন্ট করে এনগেজ হয়েও, আর নিচের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাও যাতে আপডেটটা রেগুলারলি পেয়ে যাও। আর আগের চ্যানেলটার মতো আমার এই চ্যানেলটাকেও ঠিক আগের মতো ভালোবাসায় ভরিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।